আপনারা দেখছেন বাজেট 2024 প্রায় ঘন্টা দেড়েক সময় নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেট পেশ করেছেন। পূর্ণাঙ্গ এই বাজেট পেশ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জিত ঘোষ, রাজ্য বিজেপির মুখপাত্র সঞ্জিত ঘোষ, রয়েছেন বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন মহালয়া চট্টোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, এবং রয়েছেন অশোক সরকার, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক সরকার। আজকে যে বিষয়গুলি যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করলেন, এক নজরে যদি আমরা দেখতে চাই তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করব। তারপর এই বাজেটের বিশ্লেষণ মূল্যায়ন শুনবো অর্থনীতিবিদের কাছ থেকে। রাজকোষ ঘাটতি 4.9%, ফলে সেই বিষয়টি একটা উদ্বেগের জায়গা রয়েছে, এবং এই রাজকোষ ঘাটতির কথা মাথায় রেখেই পরিকাঠামো উন্নয়নে প্রায় 11.11 লক্ষ কোটি টাকা ব্যয় করার কথা বলেছে। ফলে অর্থনীতির চাকা ঘুরতে পারে বলে একাংশ যেটা মনে করা হচ্ছিল পরিকাঠামো উন্নয়নে ব্যয় করলে সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তার সঙ্গে সঙ্গে যে আয়কর, যার দিকে সবসময় বাজেটের দিকে তাকিয়ে থাকেন আমজনতা, চাকুরিজীবী, মধ্যবিত্ত, সেই আয়করে কিন্তু নতুন একটা দিশা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার তার ছাড় যেমন বেড়েছে, তার যে স্ল্যাবগুলো ছিল সেই স্ল্যাবগুলোরও পরিবর্তন হয়েছে। একদম প্রথমে এই আয়করের বিষয়টা যদি আপনি একটু বুঝিয়ে বলেন, আমি আসবো মহালয়া চট্টোপাধ্যায়ের কাছে। না, আয়কর নিয়ে তো প্রতিবারই নানান রকম আশা আশঙ্কা সবই থাকে। তো এবারে যেটা দেখা যাচ্ছে যে এই যে একটা পুরনো চলছিল, তারপর একটা নতুন জিনিস করা হলো, নিউ রেজিম বলা হচ্ছে যাকে ওই পুরনো এগুলোকে ছেড়ে দেওয়া হলো, পুরনো যে এক্সেমশন গুলো পাওয়া যেত সেটাকে ছেড়ে দেওয়া গেল। তো এইবারেতে দেখা গেল যে বাই ডিফল্ট সবাই নিউ রেজিমে চলে যাচ্ছে, মানে আর ওই অপশনটা দেওয়া হচ্ছে না, এবং সেখানে স্ল্যাবগুলোর একটু পরিবর্তন করা হয়েছে, কিন্তু সেটা মূলত তলার দিকে যেখানে প্রথমত স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বাড়ানো হয়েছে, 50 থেকে 75,000 করা হয়েছে, এবং যে স্ল্যাবগুলো যেগুলো হচ্ছে তলার দিকে একটু পরিবর্তন হয়েছে। যারা প্রান্তিক মানুষের খানিকটা হলেও প্রান্তিক চাকরিজীবী মানুষের খানিকটা হলেও উপকার হবে। আর টিডিএস নিয়ে একটু নতুন কথা বলা হয়েছে, যে টিডিএস না দেওয়াটা অপরাধ নয়, কারণ আগে অনেক সময়ই হতো যে অন্য অনেক জায়গায় তারা টিডিএস কাটলো না এবং তার দায়টা এসে পড়লো যিনি করদাতা তার উপরে, সেটাতে একটু পাওয়া গেছে। কিন্তু ওই ওপরের দিকে যে বৈষম্য সেটা থেকেই গেল আর কি। 15 লাখের ওপর যিনি উপার্জন করবেন তিনি যে রেটে ট্যাক্স দেন, একজন মহান শিল্পপতি যিনি 15 কোটি টাকা উপার্জন করেন তারও 30%, সেই জায়গাটা থেকেই গেল। সেই জায়গাটাতে মধ্যবিত্তের সঙ্গে উচ্চবিত্তের খুব একটা তফাৎ করা হলো না। আরেকটি বিষয়, এই সার্বিকভাবে এই যে বাজেট প্রস্তাব শুনলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর, সেখানে আয়ের সংস্থান কি পেলেন? কারণ তিনি নিজেই জানাচ্ছেন রাজকোষ ঘাটতি খুব একটা কমানো যায়নি, 4.9% আছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে পরিকাঠামো উন্নয়নে উনি একটা প্রায় জিডিপির 3.4% ব্যয় করতে চলেছেন। বিহারে প্রায় 26 কোটি টাকা একটা প্যাকেজ দিতে চলেছেন রোড প্রজেক্টে, অন্ধ্রতে 15,000 কোটি টাকা দিতে চলেছেন তাদের রাজধানীর জন্য। কিন্তু আয়ের সংস্থানটা কি দেখতে পেলেন? আয়ের সংস্থান তো সেইভাবে আলাদা করে কিছু দেখা গেল না, মানে নতুন করে কিছু দেখা গেল না। কর্পোরেট ট্যাক্স বসানোর বিষয়টা কি বুঝলেন? যে কর্পোরেটদের উপর ট্যাক্স বসানো নিয়ে সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি বারংবার বিরোধীরা কথা বলছে যে কর্পোরেটদের করের ক্ষেত্রে কর চাপিয়ে তাদের কাছ থেকে কিছু আদায় করার ক্ষেত্রে বলা হয়েছিল, কিন্তু সেখানে দেখা গেল কর্পোরেটরা কিন্তু তাদের কর আরোপের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা দেওয়া হলো, তারা সেই তুলনায় বিনিয়োগ করেননি। তাহলে তাদেরকে করটা মানে সেই সুবিধাটা দিয়ে কি লাভ হলো? এবার কি তাদের কাছ থেকে কিছু এক্সট্রা পাওয়া যাবে? সমীক্ষা বেরিয়েছে, তাতে এই ব্যাপারটা কিন্তু খুব এভাবেই বলা হয়েছে যে কর্পোরেটকে যত সুবিধা দেওয়া হয়েছে তার বদলে কর্পোরেটের জায়গা থেকে কিছু পাওয়া যায়নি, এবং সেটা একই সঙ্গে শিল্পক্ষেত্রের প্রতি প্রযোজ্য। শিল্পক্ষেত্রে বারবার যত ছাড় দেওয়া হচ্ছে, বিশেষ করে করোনা কাল থেকে যত ছাড় দেওয়া হচ্ছে, উল্টে কিন্তু শিল্পক্ষেত্রে কর্মসংস্থান এবং তারে কোনোটাতেই কিন্তু খুব একটা সুবিধে পাওয়া যাচ্ছে না। তো সেখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আয়ের ব্যাপারটা কিন্তু আবার একটু ঘোলাটেই থেকে গেল, যে এত টাকা কোথা থেকে আসবে, কিভাবে আসবে। ছাড়ের কথা যত শুনলাম, আয়ের কথা কিন্তু তত শুনলাম না। একটা জায়গা বলা হলো স্ট্যাম্প ডিউটি রাজ্যগুলোকে বলা হয়েছে যে রাজ্যগুলো আরো দরকার হলে বাড়াতে পারে, একমাত্র মহিলারা সম্পত্তি কিনলে সেখানে একটা ছাড় পাওয়া যাবে। এটা নিয়ে আমি একটু বলেই দিচ্ছি, আমার একটু সন্দেহ আছে, কারণ এরপর হতেই পারে যে মহিলাদের নামে
সম্পত্তি কেনা হবে, কিন্তু তাতে আদৌ মহিলাদের উপকার হবে কিনা জানি না। কারণ এর আগেও আমরা দেখেছি যে যখন নানান রকম ঋণের ক্ষেত্রে মহিলাদের সুবিধে দেওয়া হয়, যে ঋণটা মহিলার নামে নেওয়া হয় কিন্তু সেটার পুরো ব্যবস্থাটাই করেন বাড়ির পুরুষরা। তিনি স্বামী হতে পারেন, ছেলে হতে পারেন, বাবা হতে পারেন, করেন। তো এবারেও মহিলাদের নামে হয়তো সম্পত্তি কেনা বাড়বে, কিন্তু তাতে মহিলাদের ক্ষমতায়ন বা তাদের আয় বা কি বাড়বে আমি জানি না। অবশ্যই অবশ্যই আমরা দর্শকদের আরো একবার জানিয়ে রাখি, আজকে আয়করের যে নতুন স্ল্যাবগুলোর কথা ঘোষণা করা হয়েছে তাতে এর আগে যে 50,000 টাকা ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশন, সেটা 75,000-এ করার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 0 থেকে 3 লক্ষ টাকা আয় পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না। 0 থেকে 3 লক্ষ টাকা আয় পর্যন্ত এবং যদি 3 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকার মধ্যে কোনো চাকুরিজীবী তিনি আয় করেন, তাহলে সেক্ষেত্রে তাকে কর দিতে হবে 5%, যেটা এর আগে বেশি ছিল। 7 লক্ষটা ছিল না, এই ডিডাকশনটা ছিল 2 থেকে 6। এবার 7 লক্ষ থেকে 10 লক্ষ যদি কেউ আয় করেন তাহলে তাকে কর দিতে হবে তার 10%। 10 লক্ষ থেকে 12 লক্ষ যদি কেউ আয় করেন তাহলে সেক্ষেত্রে তার ওপর কর আরোপ হবে 15%। 12 লক্ষ থেকে 15 লক্ষ 20%, এবং 15 লক্ষ ওপরে যারা আয় করবেন তাদের সেক্ষেত্রে আয়করটা দিতে হবে 30%, তাদের উপার্জনের 30% আয়কর হিসেবে দিতে হবে। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে, এই যে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, সেইটির ক্ষেত্রে আগে যেটা দেরি হয়ে গেলে একটা জরিমানার বিষয় ছিল, সেখানেও কিন্তু সেখানে খানিকটা মওকুফ করা হয়েছে। কিন্তু যে প্রশ্নটা উঠছে যে এই যে বাজেট প্রস্তাব, তার আগে মানুষের প্রত্যাশা কি ছিল, যে মূল্যবৃদ্ধি কতটা কমবে, কর্মসংস্থান কতটা বাড়বে, আর্থিক যে বৈষম্য আমরা দেখতে পেয়েছিলাম যে সাম্প্রতিক অতীতে একটি বিয়েতে খরচ হয়েছিল 5,000 কোটি টাকা, এবং যার বিয়েতে খরচ হয়েছিল 5,000 কোটি টাকা তার সম্পত্তির 0.5%। আর সাধারণ মানুষ, একজন সাধারণ মধ্যবিত্ত, তারা এই ধরনের বিয়েতে খরচ করে থাকেন তাদের সম্পত্তির 15 থেকে 20%। ফলে যারা ধনী তারা আরো ধনী হয়েছেন, এই যে অভিযোগটা ছিল বিরোধীদের, সেক্ষেত্রে সেই আর্থিক বৈষম্য কমানোর কথা কালকে বলা হয়েছিল ইকোনমিক সার্ভেতেও। আজকে সেখানে কি মানে সেই দিকে কি পদক্ষেপ দেখতে পেলেন? সত্যি কথা বলতে সেরকম কিছু দেখা গেল না। কারণ বারবার যে বিদেশের যে জায়গাটার থেকে, যে গবেষণা থেকে আমরা বারবার দেখছি পিপিপি এবং তার সহযোগীরা যে কাজগুলো করেছেন, তারা বারবার যেটা বলেছিলেন যে আগের কিছু জিনিস ফিরিয়ে আনতে, ওয়েলথ ট্যাক্স ফিরিয়ে আনতে, ইনহেরিটেন্স ট্যাক্সের রেট বাড়াতে, সেরকম কিছুকে আমরা দেখিনি কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে কিন্তু এই বৈষম্যটা বা আয়ের অসাম্যটা দিন দিন বাড়ছে, এবং আয়ের অসাম্য বাড়ছে বলেই কিছু লোকের হাতে প্রচুর সম্পদ জমা হচ্ছে, তারা তার 0.5% খরচা করেও একটা অনন্তকাল ব্যাপী বিয়ে দিতে পারছেন, যেখানে সাধারণ মানুষের হয়। এখন অনেকেই বলতে পারেন যে তার টাকা আছে, বিয়ে দেবে, তাতে আর কি হয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এর যে একটা পরে, মানে আমরা অর্থনীতিতে একটা কথা বলি কিপিং আপ উইথ দ্য জোনস, এবারে সবাই যদি মনে করেন যে আমাদেরও এর কাছাকাছি লেভেলের বিয়ে দিতে হবে, সেটা কিন্তু এই অসাম্য, এই জিনিস আরো বাড়িয়ে যাবে। কারণ এই প্রত্যাশাটা তো বাড়িয়ে দেবে যে ওরা যদি দিতে পারছে আমি দিতে পারবো না কেন, সেটা কিন্তু এই বৈষম্যকে আরো বাড়িয়ে দেবে। মানে সাধারণ মানুষের আপনার সঞ্চয়ের জায়গাটা কিন্তু আরো কমে যাবে। তাকে তো সঞ্চয় ভেঙেই দিতে হবে, কারণ সে প্রতি মুহূর্তে অনেক টাকা রোজগার করছে না। আমরা বিশ্লেষণ শুনলাম অর্থনীতিবিদদের কাছ থেকে। এবার এই বাজেটকে কিভাবে দেখছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, প্রথমে বিরোধীদের মতামত আমি শুনবো। প্রথমে আসবো কংগ্রেসের কাছে, অশোক সরকার। আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানে এর আগে আমরা দেখেছিলাম এককভাবে বিজেপি ছিল, এবার জেডিইউ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নীতিশ কুমার রয়েছেন, ফলে খুব স্বাভাবিকভাবেই 15,000 কোটি টাকা অন্ধ্রপ্রদেশের রাজধানী তৈরিতে, 26,000 কোটি টাকা বিহারের যাবতীয় রোড প্রজেক্টে, এবং পর্যটনের অধিকাংশ প্রজেক্ট বিহার পেয়েছে। বোধগয়া, রাজগীর, নালন্দা এরা পেয়েছে পর্যটনের অধিকাংশ প্রজেক্ট। তা এই দুটো জায়গায় তো রাজনীতিটা খোলা চোখে দেখতে পাচ্ছি আমরা। আপনি আর কি কি দেখতে পেলেন? আমি দেখতে পেলাম যুবকদের নিয়ে কিছু কথা বলল না, যেটা সবচেয়ে দরকার ছিল। বয়স্কদের নিয়ে কোনো কথা বলল না।
যাদেরকে দরকার, যে মানুষের দুটো মানে প্রান্ত আর কি, আমি বলছি আর কি, যুবক যারা চাকরি প্রার্থী তাদের নিয়ে একটা কি 5,000 টাকার স্টাইপেন্ড দেবে 1 বছরের জন্য, এটা কোনো কথা হলো? আর যারা বয়স্ক লোক, যারা রিটায়ার্ড করে গেছে, যাদের পেনশন ছাড়া বা অন্য কোনো ইনকাম ছাড়া কোনো ইনকাম নেই, আর এখনকার দিনে এখন পরিবারও ছোট হয়ে যাচ্ছে, তাদের সেরকম কিছু নেই, এরকম নতুন কিছু দেখতে পারলাম না। উনি দীনদয়াল উপাধ্যায়কে নিয়ে চর্চা করে এতদিন বড় হয়েছেন বা এই রাজনৈতিক জীবনে প্রবেশ করেছেন। দীনদয়াল যেমন বলেছিলেন সবার জন্য আমি কিছু করব, মানে পৃথিবীর একদম মানে দরিদ্রতম মানুষ থেকে সব সাধারণ মানুষ সবার জন্য করব। এখানে আমি দুটো প্রজন্মকে মেলালাম, তার মধ্যে কিচ্ছু দেখলাম না। আর একটা জিনিস সবচেয়ে মজার জিনিস হলো গিয়ে এই যে আয়কর নিয়ে যারা বিশেষত চাকরিজীবীরা তারা বলে আরেকটু ছাড় দিলে ভালো হয়, আরেকটু ছাড় দিলে ভালো হয়, কিন্তু ছাড়ের পরিমাণটা কোনো দিন না, কোনো 0.5%, এটা তো এ হয় না। আর বাংলাকে কি দিল? পশ্চিমবাংলা কি পেল? গঙ্গা ভাঙন তো পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, সেখানে কিছু নেই। বিহারে দিয়েছে বলেছে, কিন্তু আমি দেখলাম এখানে কিছু নেই। বলেছেন যে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, পূর্ব ভারতের দিকে নজর দেওয়া হবে পর্যটনে, কিন্তু সেই মানে নজরের কথা বললেও আমরা যে কটা প্রজেক্ট দেখলাম অন্তত যা অ্যানাউন্স করলেন সবই বিহার পেয়েছে, এখন অবধি পশ্চিমবঙ্গের নাম কিছু শুনিনি। আর আপনি যেটা বলছেন যুবক যুবতী, 1 কোটি যুবক যুবতীকে ইন্টার্নশিপে তাদের একটা বেতন দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, ইন্টার্নশিপের একটা সুযোগ পাবে আর তাদের প্রভিডেন্ট ফান্ডে প্রথম মাসের বেতন দিয়ে দেওয়া হবে, সেইটা একটা ঘোষণা। এবার সেই ঘোষণাটাকে আপনারা কিভাবে দেখছেন? আর আগে চাকরিটা তো পাবে, চাকরি পেলে প্রভিডেন্ট ফান্ড, বেতন সবকিছুর ব্যাপার আছে, চাকরি তো নেই। 9.2% বেকারত্ব আসবে তৃণমূল কংগ্রেসের কাছে। বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, দেখুন, প্রথম হচ্ছে এখন তো বাজেটটা জাস্ট প্লেস হয়েছে, এর বিস্তারিত ব্যাপারটা আমরা কিছু জানতে পারি না, কিন্তু সাধারণভাবে যেটুকু বুঝলাম তাতে প্রথম কথা হচ্ছে, এই মুহূর্তে আপনি আমাদের সঙ্গে থাকুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। कुर्सी बचाते हैं उनके लिए बजट है, एनडीए वाला जो है उसका साथ नीतीश कुमार और आंध्र प्रदेश का, उनको सेव करने के लिए, उनको पास में रखने के लिए इसका बजट है। ये इंडिया का बजट नहीं है, देश के लिए बजट नहीं है। वो लोग बंगाल को तो कुछ ही नहीं दिया है, बंगाली को वो लोग देखने नहीं सकता है, बंगाल को वो लोग देखने नहीं सकता है। They can't tolerate Bengalis, they can't tolerate Bengal people. वो साफ हो जाएगा बीजेपी बंगाल से। যে কথা বলছিলেন বাণীব্রত, প্রথম কথা হচ্ছে বেকারত্ব নিয়ে উনি তেমন ডিটেলস কিছু বলেননি, তবে একটা জিনিস বোঝা গেছে যে কেন্দ্রীয় সরকার চাকরি দেওয়ার দিকে কোনো সুযোগ করতে পারছেন না আগামী ভবিষ্যতে। তার কারণ হচ্ছে উনি বলছেন একটা বেকার ভাতা, কথাটা ঘুরিয়ে বলেছেন, নতুন টার্ম দিয়েছেন, কিন্তু দ্যাট ইজ বেকার ভাতার মতোই ব্যাপার। আর হচ্ছে কি, উনি কর্পোরেট সেক্টরকে বলেছেন তারা যদি চাকরি দেয় তাহলে তাদেরকে একটা বিশেষ সুবিধা দেওয়া হবে। তার মানে উনি বুঝিয়ে দিচ্ছেন আমরা চাকরি দিতে পাচ্ছি না, তোমরা চাকরি দাও, আমরা বড় লোককে কিছু পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো। সেটা কি, সেটা এখানে দেখা যাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে জিএসটি সম্বন্ধে ডিটেলস কিছু বললেন না, যেটা কমলে আম জনতার সুবিধে হতো। আচ্ছা, পেট্রোল ডিজেলের দাম সম্বন্ধে কিছু জানালেন না। তারপরে হচ্ছে ওর নামটা কি, ট্যাক্স স্ল্যাবের ক্ষেত্রে যেটা বললেন সেটা খুবই সামান্য। সত্যি কথাই তো, আজকের দিনে 7 লক্ষ টাকা মানে যে 5% দিতে হবে, সে 7 লক্ষ টাকা মানে মাসে কত টাকা? মাসে হচ্ছে আপনার 60,000-এরও কম, 60,000-এরও কম। তার 60,000-এর যদি কম হয়, আপনি বলুন তো, একটা ফ্যামিলিতে আজকে 60,000 টাকা তাদের খরচা হয় না? তার অনেক বেশি খরচা হয়। যে যেরকম রোজগার, তাদেরকে ছাড় আরো বেশি দেওয়া উচিত, সেখান থেকে কেন ইনকাম ট্যাক্স নেওয়া হবে? ইনকাম ট্যাক্সের ছাড়টা আরো বড় হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হলো না। বাস্তবিক ক্ষেত্রে আমরা প্রতি বছরই দেখেছি 7 বারের বাজেট প্লেস করলেন, সেই প্লেসে আমরা কোনো রকমের কোনো বাজেটেই আমরা সেরকম সুরাহা পাইনি। এই বাজেটে মনে হচ্ছে জাস্ট লোক দেখানো একটা বাজেট, এ বাজেটে মানুষের কিছু সুবিধা হবে না। সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, ওনার দুটো স্ক্র্যাচ আছে, এই সরকারের দুটো স্ক্র্যাচ আছে, সেই স্ক্র্যাচকে কি দিতে হবে? না দিলে স্ক্র্যাচ চলে যাবে, এবং স্ক্র্যাচ যদি চলে যায় তাহলে আমি ভেঙে পড়বো। তার জন্য তিনি ওদেরকে যতটা তাদের চাহিদা তার থেকে অনেক কমই দিয়েছেন। আশা করি এটা নিয়েও গন্ডগোল হবে। তবে
ওনাদেরকেই দিয়েছেন, কিন্তু অন্যান্য কোন স্টেটকে সেরকম ভাবে কিচ্ছু বিজেপির কাছে। আরেকটা কথা একটু বলি, এছাড়া যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে যাই হোক, আপনি পরে করুন, আমি সঞ্জিত ঘোষ বিজেপি মুখপাত্র। দেখুন, আজকের যে বাজেট অসাধারণ বাজেট, প্রান্তিক মানুষের কথা ভাবে এই সরকার, এবং প্রান্তিক মানুষের কথা ভেবে যে বাজেট যেটা তৈরি হয়েছে, আজ অব্দি মনে হয় কেউ প্রান্তিকের কথা ভাবতো না। তো সুন্দর এই যে ধরুন এনডিএ সরকার কিভাবে হলো প্রান্তিকটা যদি একটু বুঝিয়ে বলেন। এই যে ধরুন আপনার মানে সরকারি যারা চাকরি যারা করে এবং প্রান্তিক মানুষ, সরকারি চাকরি করে তারা প্রান্তিক মানুষ। আমার কথাটাকে আপনি যখন কথা বলছিলেন আমাকে অন্ততপক্ষে একটু সুযোগ দিন কথা বলার, আপনি নিশ্চয়ই বলবেন। তো সেখানে আজকে দেখুন যে যারা সরকারি চাকরি করে তাদের যে স্ট্যান্ডার্ড ডিডাকশনের যে ব্যাপারটা ছিল, সেখানে দেখুন প্রান্তিক মানুষ মানে যারা গরিব, যারা কম পয়সা রোজগার করে, সরকারি চাকরি করতে পারে, অনেক সরকারি চাকরি করে যারা 7 লক্ষ 3 লক্ষ টাকার মধ্যে থাকে, গ্রুপ ডি যারা স্টাফ আছে, তাদের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড ডিরেকশন যে জায়গায় রেখেছে সেখানে তাদের অনেক অনেক সুবিধা হবে। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, এই মুহূর্তে সবজির জন্য যে মূল্য বৃদ্ধি সেটা হচ্ছে কি 26%। ঠিক আছে, শুধু সবজির, মানে বাজারে গেলে আলু পটল আলুর দামটা তো আপনি জানেনই, 26% শুধুমাত্র সবজির দামে মূল্য বৃদ্ধি। খাদ্য ভর্তুকি, খাদ্যে যে ভর্তুকিটা দেওয়া ছিল সেটা আগে দেওয়া হতো 6.61%, এই মুহূর্তে সেটা 4.4%, মানে খাদ্য ভর্তুকিটা গভর্নমেন্ট আরো কমিয়ে দিয়েছে। এবং তারপরে আপনি বলছেন যে প্রান্তিক মানুষের জন্য। আমি একটা কথা বলি, দেখুন পশ্চিমবঙ্গ হচ্ছে শস্য সমলা রাজ্য, তো এখানে কৃষি প্রধান, তো এখানে যদি আজকে পটল ঝিঙে যদি আলু এখানে ফলন বেশি হয়, যদি এখানে যদি এটা পশ্চিমবঙ্গে না, এটা গোটা দেশের মূল্যবৃদ্ধিটা বললাম সবজিতে টোটাল যে জায়গাটা, সেখানে দেখুন সবথেকে বড় কথা, এর আগে বহু বাজেট আপনারা দেখেছেন, কিন্তু আজকের ধরুন এনডিএ সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজির এবং সীতারাম যে বাজেট করেছেন, সেই বাজেট আজকে গরিবদের জন্য একটা ভালো দিশা নিয়ে কেন তার কারণ হচ্ছে কি, দেখুন আজকে সমগ্র ভারতবর্ষ দিকে দেখতে হবে। আপনারা বলছেন যে বিহার ভারতবর্ষের দিকে তাকিয়ে বলুন না, বিহার আর অন্ধ্রপ্রদেশের কথা বলছেন, এর আগে তো কখনো দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গকেও দেওয়া হয়েছিল, এই দুটো রাজ্যকে দেওয়া হয়েছে বলে আপনারা কেউ বলছেন যে স্ক্র্যাচ, তা নয়। আজকে এনডিএ সরকার, অন্ধ্রপ্রদেশের পার ক্যাপিটা ইনকাম আপনি কি জানেন? আমি বলি যাতে এই মুহূর্তে কিরণ রিজিজু কি বলছেন আমরা শুনবো। 25 का पेश किया गया था, एक तरीके से सबके लिए ड्रीम बजट है, सब सेक्शन के लिए और खास करके युवाओं के लिए और महिलाओं के लिए। इससे जो इंफ्रास्ट्रक्चर, रिकॉर्ड नंबर इंफ्रास्ट्रक्चर का जो एलोकेशन हुआ है, कैपिटल एक्सपेंडिचर का 11 लाख करोड़ से भी ज़्यादा कैपिटल एक्सपेंडिचर, ये ऐतिहासिक है। और अलग अलग राज्यों के लिए जिस प्रकार से खास करके जो ईस्टर्न इंडिया जो इकोनॉमी के लिए थोड़ा सा पिछड़ा है, बिहार, झारखंड, वेस्ट बंगाल, उड़ीसा, आंध्र प्रदेश और साथ साथ में नॉर्थ ईस्ट के लिए जो भी आज बजट में अनाउंसमेंट हुआ है, मुझे लगता है कि ये ईस्टर्न इंडिया एक इकोनॉमिक हब के रूप में उभर के आएगा और बहुत बड़ा इंफ्रास्ट्रक्चर का काम अभी बिहार से लेकर के झारखंड, आंध्र प्रदेश और वेस्ट बंगाल, नॉर्थ ईस्ट का होने वाला है। और विशेष रूप से जो स्किलिंग के लिए और एम्प्लॉयमेंट जनरेशन के लिए जो अनाउंसमेंट हुआ है वो ऐतिहासिक है। और जितने कार्यक्रम चलाने वाले हैं और युवाओं के लिए रोजगार इससे उत्पन्न होने वाला है, ये देश का आत्मनिर्भरता के लिए बहुत बड़ा योगदान होने वाले हैं। साथ साथ में महिलाओं को अलग से जो स्कीम सपोर्ट देने का जो प्रावधान रखा है, ये बहुत ही सराहनीय है। और नॉर्थ ईस्ट में बैंकिंग को लेकर के, नॉर्थ ईस्ट में बैंकिंग का खास करके पहाड़ों में, दूर दराज इलाकों में बैंकिंग सर्विसेज का थोड़ा सा कमी जो थे, वो भी इस बजट में वित्त मंत्री जी ने जो अनाउंसमेंट किया है, उससे नॉर्थ ईस्ट का फाइनेंशियल इंक्लूजन में बहुत जोरदार से मेन स्ट्रीमिंग होने वाले हैं। इसके अलावा 3 करोड़ आवास योजना
गरीबों के लिए शहरों में और ग्रामीण इलाकों में घर बनाने वाला है, वो भी ऐतिहासिक है। और फिर मुझे लगता है कि प्रधानमंत्री जी का जो सपना है कि 2047 तक भारत को विकसित राष्ट्र बनाना है, इसका बहुत बड़ा शुरुआत आज के इस बजट में झलकता है। आवास योजनाয় 3 কোটি বাড়ি তৈরির কথা বলা হয়েছে আজকের এই বাজেটে। আর কৃষি খাতে বরাদ্দ করা হচ্ছে 1.52 লক্ষ কোটি টাকা। 5 রাজ্যে কিষাণ ক্রেডিট কার্ডের কথাও বলা হচ্ছে। আমি আপনার কাছে জানতে চাইবো বিজেপির মুখপাত্রের কাছে যে এই যে আজকে যে এগুলো বলা হচ্ছে, ইকোনমিক সার্ভেতেও বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষা খাতে আরো বরাদ্দ বাড়াতে হবে। দেখতে পেলেন বরাদ্দ বা কৃষাণের এই যে এত 3 কোটি বাড়ি টাড়ি দেওয়ার কথা বলছে, আপনি বললেন যে কোথায় দেওয়া হয়েছে আমরা দেখতে পেলাম অন্ধ্রপ্রদেশ। ওয়েস্ট বেঙ্গলের পার ক্যাপিটা ইনকাম 1,41,000 যদি ধরি, আর অন্ধ্রপ্রদেশে তাহলে 2,70,000। গরিবটা কোন রাজ্যে বেশি? তার अखिलेश यादव की बोलছেন समाजवादी पार्टी नेता, सुनबो। योजनाओं से जोड़ा गया है, लेकिन उत्तर प्रदेश जैसा प्रदेश जो प्रधानमंत्री देता है, क्या वहां के किसान के लिए कुछ बड़े फैसले हैं? किसान की फसल की पैदावार, उसकी कीमत के लिए क्या कोई इंतजाम है? कहने को तो याद होगा आप सबको कि पिछली बार कहा था कि मंडी और एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर के लिए स्ट्रेंथन करने के लिए लाखों करोड़ रुपए हैं। अगर वो इंफ्रास्ट्रक्चर स्ट्रेंथन हुआ था तो इसका मतलब किसान की आय दोगुनी होनी चाहिए या किसान की आय बढ़नी चाहिए थी, वो तो नहीं बढ़ी। तो किसान के साथ संकट पैदा किया इन्होंने, बेरोजगारी इन्होंने बढ़ाई है। 10 साल में जो इतनी बेरोजगारी बढ़ गई उसको कैसे कम करें, और वो भी आधी अधूरी नौकरी से। आप 2 साल की, 1 साल की या कुछ ट्रेनिंग करा करके नौकरी या रोजगार का सपना दिखा रहे हैं। देश का नौजवान अपना भविष्य बनाने के लिए पक्की नौकरी चाहता है, और फिर जो आधी अधूरी नौकरी है क्या उसमें आरक्षण होगा? আপনার উত্তর শুনবো। দেখুন, সব থেকে যে জায়গাটায় এসছে, আর একটা কথা হচ্ছে কি বিরোধীরা যেটা বললেন, মানে কল্যাণবাবু যে কথা বললেন, অখিলেশবাবু যে কথা বলছেন, এটা হচ্ছে কি জানেন, এদের মানে হতাশা, মানে সরকারে আসার একটা পরিকল্পনা ছিল, সেটা হয়নি, হতাশা থেকে এই কথা বলছে। আজকের এত সুন্দর বাজেট এবং এখানে কেন, আমি তো সেটা আপনাকে জানতে চাইছি, কথাটাই বলছি। দেখুন, একটার পর একটা যেসব যা মানে পদক্ষেপ নিয়েছে, আজকে মহিলাদের কথা বলেন, মহিলাদের জন্য কত সুন্দর উদ্যোগ নিয়েছেন। এই যে একটার পর একটা যে সুন্দর সুন্দর উদ্যোগ যেগুলো নেওয়া হয়েছে, এবং এই অসাধারণ এবং বিশ্বাসযোগ্য, সব থেকে বড় কথা, কারণ আমি আপনাকে বলছি আপনাদের সরকার মানে আমাদের সকলেরই সরকার, এর আগেও বলা হয়েছিল যে সবকা সাথ সবকা বিকাশ। তো এই সবকা বিকাশ এমন হয়েছিল যে আমরা দেখলাম দেশের সমস্ত পুঁজি 1% মানুষের কাছে পড়ে রয়েছে, আর 90% আমরা গরিবদের কাছে কিন্তু বিকাশটা এসে পৌঁছয়নি। তাই তারপরে এই সরকারকে আমাদের বিশ্বাস করতে হবে। 2, আপনি এক্ষুনি নারীদের কথা বললেন না, আপনাকে একটা তথ্য দিই। সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনমি, সেই ইকোনমির তথ্য শশী থারুর কি বলছেন আমরা একবার শুনবো। কংগ্রেসের সাংসদ, I didn't hear anything about the key issues facing the common people of our country. There was no mention of Manrega. There was no mention or insufficient mention of any steps taken to improve the income of the ordinary person. We have seen far too little from the government when it comes to taking care of the severe income disparities in this country. Job creation, there was a token gesture made towards that, but unfortunately very short on specifics. And I personally welcome only one provision, which is this abolition of the tax on angel investors. I myself had recommended it to Shri Arun Jaitley more than 5 years ago. Finally it has happened. I'm glad that's being done. We must have more investment coming in to generate more jobs. But otherwise I find very little in terms of any good creative ideas when it comes to generating more jobs in our economy and more opportunities for young people and for those at the bottom of the pyramid to improve their incomes. We will have to study the budget in much more detail, but I would say it's an underwhelming budget. Sir, how does ফলে যে নারী কর্মসংস্থান, সেই তথ্যটা আপনাকে দিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে 2023 অর্থবর্ষে নারীদের কর্মসংস্থানের হার কমে 3.2% হয়েছে। গত বছর অর্থাৎ 2023-এর ডিসেম্বরের সমীক্ষায়
নারীদের কর্মহীনতার হার 14.9%। কোনটা বিশ্বাস করব বলুন তো? দেখুন, একটা সরকার এসছে, যে সরকারটা 10 বছর নিজেরা চালিয়েছে, এখন এনডিএ সরকার চলছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে ভারতবর্ষের টোটাল মানুষ ম্যান্ডেট দিয়েছে, এনডিএ সরকার গঠন হয়েছে, প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির উপর আস্থা রেখেছে। তো আস্থা যখন রেখেছে, প্রথম পূর্ণাঙ্গ সরকার গঠন হওয়ার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট হয়েছে, সেই বাজেট এবং মানুষের জন্য বাজেট, জনসাধারণের জন্য বাজেট, গরিবের জন্য বাজেট, নারী পুরুষ সকলের জন্য বাজেট। এই বাজেটকে সামনে রেখে এনডিএ সরকার যেভাবে চলবে, প্রান্তিক বড়লোক প্রত্যেকের জন্য থাকবে এই সরকার, সকলের জন্য। এবং আমি আসছি অর্থনীতিবিদের কাছে। এই যে এমজিএনআরইজিএস এর কথা একটু আগে আমরা শুনলাম শশী থারুরের মুখে, সাম্প্রতিক অতীতে যখন করোনা পিরিয়ড ছিল বা তার পরবর্তী পিরিয়ডেও দেখতে পাওয়া গেছে এদের যে জিডিপিতে যে অবদানটা, এদের হাত দিয়ে যে পয়সাটা, সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, এবং উৎপাদনের মানে এই যে অর্থনীতির যে চাকাটা, এদের মাধ্যমেও খানিকটা হলেও ঘুরেছে, অথচ তার সেদিকে কোনো নজর দেওয়া হলো না। এটা কিভাবে দেখছেন? না, অবশ্যই, মানে একই সঙ্গে মনে রাখতে হবে যে করোনার সময় আমরা দেখেছি যে শহর থেকে কিভাবে মানুষ আবার তার গ্রামে ফিরে গেছে। হ্যাঁ, অতএব সেই গ্রামীণ অর্থনীতির দিকে আমরা আশা করেছিলাম যে এখন যখন ইকোনমিক সার্ভেতে করা হচ্ছে যে আমরা করোনার এর থেকে বেরিয়ে আসতে পেরেছি, তখন আমরা আশা করেছিলাম যে গ্রামীণ পুনর্গঠনকে আরেকটু বড় ভূমিকা দেওয়া হবে। কালকের ইকোনমিক সার্ভেতে বলা হয়েছে যে কৃষিক্ষেত্র থেকে যেভাবে মানুষ বেরিয়ে আসছেন, বেরিয়ে আসাটাই স্বাভাবিক। আমি নিজেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি বলবো, আর সেখানে অর্ধেকের বেশি লোক গ্রামে থাকবেন, কৃষিক্ষেত্রে কাজ করবেন, সেটা তো হয় না। তাদের জন্য অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেইটার কিন্তু কোনো দিশা এখানে দেখলাম না। পরিষ্কার বলে দিচ্ছি যে দেখলাম না যে কিভাবে এর থেকে বেরিয়ে আসা লোকেদের দেওয়া হবে। হ্যাঁ, একটা জায়গা একদম প্রথম দিকে বলা হয়েছিল, সেটা হচ্ছে যে শিক্ষার লোনের ব্যাপার, সেটাকে বোধহয় 10 লক্ষ টাকা বাড়ানো হয়েছে। আচ্ছা, সেইখানে আমার কথা হচ্ছে যে হ্যাঁ, বিদেশে প্রচুর ছেলে মেয়ে তারা লোন নিয়ে লেখাপড়া করেন, হ্যাঁ, কিন্তু তাদের এর পরে ডিগ্রিটা পাবার পরে একটা চাকরির স্থিরতা থাকে, যে তারা চাকরি পাবেন, তারা লোনটা শোধ করতে পারবেন। তারা বৃহৎ একটা লোনের ঋণের বোঝা নিয়ে তারা পাশ করেন, কিন্তু তাদের চাকরিটা নিশ্চিত থাকে। এখানে কিন্তু আমার চাকরির কোনো নিশ্চয়তা নেই। সেখানে এডুকেশন লোনের কথা বলা হলো, বরং উল্টো দিকে যত রকমের বৃত্তি জলপানি যা ছিল সেটা ভীষণভাবে কমিয়ে দেওয়া হচ্ছে, অনিয়মিত করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, অতএব দাদা যে বললেন যে একদম যুব সম্প্রদায়ের জন্য আমরা কিছু দেখতে পেলাম না, এটা কিন্তু একটা বিশাল ডিসক্রিমিনেশন, যে আমি তাকে বাধ্য করছি বাজার থেকে ধার নিয়ে লেখাপড়া করতে, যদি কেউ পড়াশোনা করতে চায়, কিন্তু আমি বৃত্তিগুলো ক্রমশ কমিয়ে দিচ্ছি। মানে ইউজিসি যা দিত উচ্চশিক্ষার জন্য, তার আগে যা পাওয়া যেত, সেগুলো কিন্তু ভীষণভাবে কমে যাচ্ছে, সেগুলো নিয়ে কিছু বলার নেই। আচ্ছা, উনি বৃদ্ধদের কথা বললেন, আমি সেটাতে আবার আসছি। দেখা গেল ক্যান্সারের কিছু এর উপরে, কিছু ওষুধের উপরে কর ছাড় দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা জানি যে পেনশনভোগী বৃদ্ধ ছাড়াও আর একটা বিশাল সংখ্যক বৃদ্ধ আছেন, এবং অনেকটা বেড়ে যায়, তাদের যেটুকু রোজগার তার অনেকটা যায় ওষুধের পেছনে। তাহলে কি আমরা আশা করতে পারি না যে এই বৃদ্ধ বয়সে যারা আছে, এবং বৃদ্ধ বয়সের যে সমস্ত রোগ ভারতবর্ষকে কাবু করে দিচ্ছে, ডায়াবেটিস ইত্যাদি, হ্যাঁ, সেই ওষুধগুলোর জন্য একটা কর ছাড়ের ব্যাপার। আমরা যে বক্তব্যগুলো রাখলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, তার প্রেক্ষিতে রাজনৈতিক দলের মুখপাত্রদের বিশ্লেষণও শুনবো। আমার বদলে আসবেন আমার সহকর্মী। দেখতে থাকুন বাজেট 2024।